তফসিল নেই, ঘোষণা নেই, কিন্তু মাঠ ইতিমধ্যে আগুন। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন, এই একটা আসন নিয়ে বাংলাদেশের তিনটা বড় রাজনৈতিক শক্তি এখন কোমর বেঁধে নেমেছে। এবং আমি আজকে আপনাকে বলবো এই লড়াইয়ে কার কি আছে, কার কোথায় দুর্বলতা, আর শেষমেশ কে এগিয়ে থাকবে। কারণ ঢাকা দক্ষিণে যা হবে তা শুধু একটি সিটি নির্বাচন না, এটা হবে জুলাই পরবর্তী বাংলাদেশের রাজনীতির প্রথম বড় পরীক্ষা। তাহলে শুরু করা যাক। এই মুহূর্তে সবচেয়ে বড় প্রশ্ন হলো বিএনপি থেকে আসছে কে। তিনটা নাম ঘুরছে: আব্দুস সালাম, হাবিবুন নবী খান সোহেল আর ইশরাক হোসেন। এই তিনজনের প্রত্যেকের গল্পটা আলাদা। প্রথমে আসি আব্দুস সালামের কথায়। এই মানুষটাকে ঠিকমতো না বুঝলে ঢাকা দক্ষিণের বিএনপির রাজনীতিটাই বোঝা যাবে না। তারেক রহমান যখন দেশের বাইরে থেকে দলকে নেতৃত্ব দিচ্ছিলেন, তখন তার ঢাকা 17 আসনের নির্বাচন পরিচালনার দায়িত্ব ছিল এই আব্দুস সালামের কাঁধে। প্রধান সমন্বয়কের ভূমিকায় তিনি সেই নির্বাচন পরিচালনা করেছেন। এটা কোনো ছোট বিষয় না। তারেক রহমানের সবচেয়ে গুরুত্বপূর্ণ আসনের দায়িত্ব যার হাতে, সে কতটা বিশ্বস্ত লোক সেটা বুঝতে পারছেন তো। তারপর বিএনপি ক্ষমতায় আসার পরেই তাকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক বানানো হয়েছে। মানে দলের সাথে সম্পর্ক এখন এমন পর্যায়ে যে রাষ্ট্র ক্ষমতার একটা বড় অংশ তার হাতে। এবং এখন সেই প্রশাসক অবস্থায় থেকেই তিনি মেয়র নির্বাচনের ঘোষণা দিয়েছেন, মাঠও গোছাচ্ছেন। প্রশাসক হিসেবে যাদের সাথে প্রতিদিন কাজ করতেন, সেই ওয়ার্ড কাউন্সিলর, স্থানীয় নেতা, সাধারণ মানুষ, তারাও এখন তাকে একটা পরিচিত মুখ হিসেবে দেখছে। এটা বিশাল সুবিধা। কিন্তু প্রশ্ন হলো, দল কি তাকেই মনোনয়ন দেবে? এখানে আসছে দ্বিতীয় নাম, হাবিবুন নবী খান সোহেল। এই নামটা যারা বিএনপির রাজনীতি ফলো করেন তাদের কাছে অপরিচিত না। বিএনপির যুগ্ম মহাসচিব, সংগঠনের ভেতরে তার ওজন আছে, মর্যাদা আছে। কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা, এই মানুষটা বছরের পর বছর দলের জন্য কাজ করেছেন, কিন্তু সেভাবে পুরস্কৃত হননি। দলের ত্যাগী নেতা, ভালো মানুষ, ভদ্র মানুষ। কিন্তু রাজনীতিতে শুধু ভালো হলেই হয় না, চেনা মুখ লাগে। জাতীয় পর্যায়ে সেই পরিচিতিটা তার কম, এটাই তার দুর্বলতা। তবে এই নির্বাচনে যদি দল তাকে সুযোগ দেয়, সেটা হবে বিএনপির ভেতরে একটা বার্তা। যারা চুপচাপ কাজ করেছে তাদেরও মূল্যায়ন হয়। এবার আসি সবচেয়ে আলোচিত নামটাই, ইশরাক হোসেন। সাবেক মেয়র সাদেক হোসেন খোকার সন্তান, বর্তমানে ঢাকা 6 আসনের এমপি এবং মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী। পুরনো ঢাকায় খোকা পরিবারের নাম মানে একটা আলাদা ওজন। ওই পরিবারেরই রাজনীতির শেকড় এখানে অনেক গভীরে। এবং ইশরাক নিজেও ইঙ্গিত দিয়েছেন, এমপি প্রতিমন্ত্রী থাকাকালীনই একবার স্ট্যাটাসে জানিয়েছিলেন সিটি নির্বাচনের কথা। পরে অবশ্য মিডিয়ার সামনে বলেছেন, দল যেটা চাই। কিন্তু বুঝুন, এটা রাজনীতির ভাষা। দল যেটা চায় মানে আমিও চাই, দল রাজি হলেই হয়। এই ধরনের বার্তা ইচ্ছাকৃতভাবে দেয়া হয়। এবং যদি ইশরাক আসেন তাহলে এমপি পদ ছাড়তে হবে, মন্ত্রিত্ব ছাড়তে হবে। এটা বিশাল ঝুঁকি। কিন্তু ঢাকা দক্ষিণের মেয়র পদও কম গুরুত্বপূর্ণ না। আর একটা কথা বলে রাখা দরকার, বিএনপি থেকে যেই আসুক সে হেভিওয়েট হয়েই আসবে। এই তিনজনের থেকেও প্রার্থী হলে তিনিই ফেভারিট থাকবেন। কারণ সরকারি দলের সুবিধা, প্রশাসনিক নেটওয়ার্ক, পুরনো সাংগঠনিক শক্তি, এই তিনটা মিলিয়ে বিএনপির প্রার্থী এগিয়েই থাকবেন শুরু থেকে। এখন আসি সবচেয়ে চাঞ্চল্যকর প্রশ্নে, জামায়াত কি সাদিক কায়েমকে এই আসনে দেবে? তুমুল আলোচনা চলছে এটা নিয়ে। সোশ্যাল মিডিয়ায় জামায়াত ও শিবিরের কর্মীরা ইতিমধ্যে আসিফ মাহমুদকে টার্গেট করে প্রচারণা শুরু করে দিয়েছে। মানে এটা পরিষ্কার, জামায়াত আলাদাভাবে লড়ার কথাই ভাবছে। এবং সাদিক কায়েমের সাম্প্রতিক একটা সাক্ষাৎকার দেখে বোঝা গেছে সেও মানসিকভাবে প্রস্তুত করতে চায়। কিন্তু এখানে একটা বিশাল রাজনৈতিক ফাঁদ আছে। এনসিপি আর জামায়াত এখনও জোটের মধ্যে আছে। জোটের মধ্যে যদি সাদিক কায়েম এখানে নামে আর এনসিপির আসিফ মাহমুদও থাকেন, তাহলে জোট কার্যত ভেঙে যাবে, অন্তত এই আসনে। জামায়াতের ভেতরের হিসাবটা হলো, এই আসনে ঐতিহাসিকভাবে তাদের শক্তিশালী অবস্থান আছে, দীর্ঘদিনের কর্মী বাহিনী আছে। সেই শক্তির উপর সাদিক কায়েমের মতো একটা তরুণ পরিচিত মুখ বসালে ভালো ফল পাওয়া যাবে। কিন্তু সাদিকের একটা সীমাবদ্ধতা আছে, যেটা অনেকে বলছে না। ডাকসু নির্বাচনে জুলাই অভ্যুত্থানের প্রেক্ষাপটে যে ঢেউ পেয়েছিলেন, সেই একই ঢেউ এখানে পাবেন না। কারণ এখানে তার প্রতিদ্বন্দ্বী আসিফ মাহমুদ, যিনি নিজেও সেই একই অভ্যুত্থানের মুখ। দুজনই জুলাইয়ের মানুষ, ফলে সেই পার্থক্যটা এখানে আর কাজ করবে না। আর জোট টিকাতে চাইলে সাদিককে সরতে হবে। তখন বিকল্প কারা? হেলাল উদ্দিন বা আব্দুল মান্নান?
কিন্তু তারা সাদিকের মতো ক্যারিশমা বা পরিচিতি বহন করেন না। সেক্ষেত্রে জামায়াতের প্রার্থীটাই দুর্বল হয়ে পড়বে। এটাই জামায়াতের ধাঁধা। এবার আসি আসিফ মাহমুদের কথায়। সবার আগে প্রার্থী ঘোষণা, এটা শুধু সাহস না, এটা একটা পরিকল্পিত কৌশল। জামায়াত যেভাবে জাতীয় নির্বাচনের আগে প্রার্থী কেন্দ্রিক সংগঠন গড়েছিল, সেই পাঠ এনসিপি নিয়েছে। মাঠ আগে থেকে গোছানো মানে বিপুল সুবিধা। ইসহাক সরকার এসে দলে যোগ দিয়েছেন, পুরান ঢাকায় তারেক আদেল আছেন, দক্ষিণ কমিটি নতুন করে সাজানো হচ্ছে। এটা কাগুজে নির্বাচন না, সত্যিকারের প্রস্তুতি। কিন্তু আসিফের সবচেয়ে শক্তিশালী অস্ত্রটার কথা এখনো বলিনি, সোশ্যাল মিডিয়া। উপদেষ্টা থাকাকালীন আসিফ মাহমুদের পেজ থেকে যেসব গ্রাফিক ইনফো দেয়া হতো, রঙিন পরিষ্কার চোখ জোড়ানো ডিজাইন, সেগুলো মানুষ শেয়ার করত, আলোচনা করত। এটা দেখে বোঝা যায় এই মানুষটা ডিজিটাল কমিউনিকেশনের শক্তিটা বোঝেন। এখন সিটি নির্বাচনের মাঠে এই অস্ত্রটা আরও বড় ভূমিকা রাখবে, কারণ ঢাকা দক্ষিণের ভোটারদের একটা বড় অংশ এখন ফেসবুকে সক্রিয়। কম বয়সী ভোটার, মধ্যবিত্ত ভোটার, এরা সিদ্ধান্ত নেয় অনেকটা অনলাইনে দেখে। এই ডিজিটাল মাঠে আসিফকে বিট করা কঠিন হবে। বিএনপির প্রার্থী যতই হেভিওয়েট হোক, অনলাইন ক্যাম্পেইনে আসিফের অভিজ্ঞতা ও দক্ষতা এগিয়ে থাকবে। এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নটা, এনসিপি আর জামায়াত কি একসাথে লড়বে নাকি আলাদা? জামায়াত এখন স্থানীয় সরকার নির্বাচনকে বলছে দ্বিতীয় যুদ্ধ। 12টি সিটি কর্পোরেশনে প্রার্থী দেওয়ার পরিকল্পনা হচ্ছে। সাদিক কায়েমের নড়াচড়া দেখে মনে হচ্ছে তারা এই আসনে একাই লড়তে চায়। এখন যদি জোট ভাঙে, কাল লাভ। উত্তরটা সহজ, বিএনপি। এনসিপি আর জামায়াত আলাদা হলে সংস্কারপন্থী ভোট দুই ভাগ হয়ে যাবে। আসিফ একা পাবেন, সাদিক একা পাবেন। আর সেই ফাটল দিয়ে বিএনপির প্রার্থী ঢুকে যাবেন মাঝখানে। এটা বাংলাদেশের রাজনীতিতে নতুন কিছু না। বিরোধী ভোট ভাগ হলে ক্ষমতাসীন দলই সুবিধা পায়। তাহলে কি এনসিপি আর জামায়াত এটা বুঝছে না? অবশ্যই বুঝছে, কিন্তু দুটো দলে নিজস্ব উচ্চাকাঙ্ক্ষা আছে, নিজস্ব ভোট ব্যাংক আছে, এবং দুটো দলই মনে করছে একাই লড়লে ভালো করা সম্ভব। এই হিসাব ঠিক না ভুল, সেটা ভোটের দিন মানুষই বলবে। তিনটি দল, তিনটি সম্পূর্ণ আলাদা শক্তি। বিএনপির কাছে ক্ষমতার সুবিধা, হেভিওয়েট প্রার্থী আর পুরনো সাংগঠনিক নেটওয়ার্ক। জামায়াতের কাছে আছে দীর্ঘদিনের শিকড়, বিশ্বস্ত কর্মী বাহিনী আর একটা তরুণ মুখ যে মানুষের মধ্যে পরিচিত। এনসিপির আছে তারুণ্যের শক্তি, আন্দোলনের উত্তাপ আর এমন একজন প্রার্থী যিনি ডিজিটাল বাংলাদেশকে বোঝেন। মাঠ এখনো খোলা, জোটের প্রশ্ন মীমাংসা হয়নি, প্রার্থী চূড়ান্ত হয়নি। কিন্তু একটা কথা এখনই বলে দেওয়া যায়, ঢাকা দক্ষিণ এবার ঘুমাবে না। এই আসনে যা হবে তা শুধু একটা মেয়র নির্বাচনের ফল দেবে না, এটা দেখিয়ে দেবে জুলাই পরবর্তী বাংলাদেশের মানুষ আসলে কাকে চায়, তারুণ্যকে, ঐতিহ্যকে নাকি ক্ষমতাকে। সেই উত্তর পাবেন ভোটের দিন। ততক্ষণ পর্যন্ত ঢাকা দক্ষিণে আগুন জ্বলছেই। দর্শক, এই বিষয়ে আপনার সুচিন্তিত মতামত অবশ্যই দেখতে চাই কমেন্ট বক্সে। এরকম আরো নিত্য নতুন বিশ্লেষণ ধর্মী ভিডিও দেখতে আমাদের চ্যানেল গল্প নিউজ সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।